দুপুরের তপ্ত রোদে যখন পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তখনই শালবনের পুরনো নাগবাড়ি থেকে ভেসে আসে অদ্ভুত ফোঁসফোঁস শব্দ। গ্রামের মানুষ বলে, সেখানে বাস করে এক অভিশপ্ত নাগরাজ, যে একসময় মানুষ ছিল। সাহসী যুবক রাহুল এসব কুসংস্কার বিশ্বাস করত না, কিন্তু এক দুপুরে সে সেই পরিত্যক্ত বাড়ির নিচে লুকিয়ে থাকা অন্ধকার সিঁড়ি আর রহস্যময় গোপন কক্ষের সন্ধান পায়। সেখানে তার সামনে আসে এক ভয়ঙ্কর সত্য, লোভ, বিশ্বাসঘাতকতা আর বহু বছরের অভিশাপের গল্প। নাগমণি, লাল চোখের মানুষ আর মৃত্যুর ছায়া ঘিরে শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান। গ্রামের নাম ছিল শালবন। চারদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো বটগাছের ছায়ায় ঢাকা এক নিরিবিলি জনপদ। কিন্তু এই গ্রামের মাঝখানে ছিল এক অদ্ভুত জায়গা, একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। সবাই একে বলতো নাগবাড়ি, কারণ বহু বছর আগে সেই বাড়ির নিচে নাকি সাপেদের এক গোপন আস্তানা ছিল। গ্রামের বয়স্করা বলতো, দুপুরবেলা যখন রোদ মাথার ওপর আগুনের মতো জ্বলে, ঠিক তখনই ওই বাড়ির ভেতর থেকে অদ্ভুত ফোঁসফোঁস শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করত, তারা নাকি দেখেছে বিশাল এক কালো সাপ জানালার পাশে দাঁড়িয়ে মানুষের মতো চোখে তাকিয়ে আছে। এই গল্পের শুরু রাহুলকে নিয়ে। রাহুল শহর থেকে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সে কলেজে পড়ে, সাহসী আর কৌতূহলী ছেলে। ভূত প্রেত, অলৌকিক কাহিনী এসব সে বিশ্বাস করত না। গ্রামের ছেলেরা যখন নাগবাড়ির গল্প বলতো, সে হেসে উড়িয়ে দিত। একদিন দুপুরে রাহুলের মামাতো ভাই শুভ বলল, দাদা, তুমি যদি সত্যি সাহসী হও, তাহলে আজ দুপুরে নাগবাড়ির ভেতরে গিয়ে দেখাও। রাহুল হেসে বলল, এতটুকুই? ঠিক আছে, আজই যাব। শুভ ভয় কেঁপে উঠল, না দাদা, মজা করছিলাম। ওখানে কেউ যায় না। গত বছর মন্টু কাকা গিয়েছিল, তারপর থেকে উনি নাকি পাগলের মতো কথা বলেন। রাহুল বলল, সব গুজব, আমি নিজে দেখে আসব। দুপুর গড়িয়ে যখন চারদিক নিস্তব্ধ হয়ে এল, পাখির ডাকও যেন থেমে গেল, তখন রাহুল একা নাগবাড়ির দিকে হাঁটা দিল। বাড়িটা দেখে সত্যিই গা ছমছম করছিল। বিশাল লোহার ফটক মরিচা পড়ে অর্ধেক ভাঙা, দেয়ালে লতাপাতা জড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগল, অথচ বাইরে প্রচণ্ড গরম। রাহুল নিজের মনকে শক্ত করল, এসব শুধু পরিবেশের খেলা। সে ধীরে ধীরে ভেতরে এগোল। হঠাৎ ফোঁসফোঁস একটা দীর্ঘ হিসহিস শব্দ তার কানে এল। রাহুল থেমে গেল, চারদিকে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু শব্দটা যেন মেঝের নিচ থেকে আসছে। সেই নিচে তাকিয়ে দেখল, পুরনো পাথরের মেঝের মাঝখানে একটা ফাটল। সেই ফাটল থেকে ঠান্ডা বাতাস আর হিসহিস শব্দ বেরোচ্ছে। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু কৌতূহল আরও বেড়ে গেল। সে একটা লোহার রড খুঁজে এনে পাথরটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে পাথরের স্ল্যাবটা একটু সরে গেল। নিচে দেখা গেল অন্ধকার সিঁড়ি, মাটির নিচে নামার সিঁড়ি। রাহুল নিজের ফোনের টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। যত নিচে নামছে, তত একটা অদ্ভুত গন্ধ, কাঁচা মাটি আর পুরনো কিছু পচে যাওয়ার গন্ধ নাকে আসছে। হঠাৎ সে দেখতে পেল দেয়ালে অদ্ভুত সব চিহ্ন, সাপের মতো আঁকাবাঁকা চিত্র, আর লাল রঙে লেখা কিছু মন্ত্র। তার গা কাটা দিয়ে উঠল। সিঁড়ির শেষ মাথায় পৌঁছে সে দেখল একটা বিশাল গোল ঘর। ঘরের মাঝখানে পাথরের তৈরি এক বেদি, আর সেই বেদির ওপর কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটা বিশাল কালো সাপ। সাপটার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। রাহুল স্থির হয়ে গেল। সাপটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর মানুষের গলায় কথা বলল, অনেক বছর পর কেউ সাহস করে এখানে এল। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। কে কে তুমি? সাপটা হিসহিস করে বলল, আমি এই বাড়ির রক্ষক। আমি অভিশপ্ত নাগরাজ। একসময় মানুষ ছিলাম, লোভ আমাকে এই রূপ দিয়েছে। রাহুল বিশ্বাস করতে পারছিল না। মানুষ তুমি? সাপটা বলল, হ্যাঁ, এই জমিদার বাড়ির মালিক ছিলাম আমি। ধন সম্পদের লোভে আমি এক সাধুর কাছ থেকে নিষিদ্ধ তন্ত্র শিখেছিলাম। সে বলেছিল, নাগমণি পেলে অমর হয়ে যাব। কিন্তু আমি প্রতারণা করেছিলাম, তাই সে আমাকে অভিশাপ দেয়। দুপুরের সূর্য মাথায় উঠলেই আমি সাপ হয়ে যাই, আর এই মাটির নিচে বন্দি থাকি। রাহুল কাপা গলায় বলল, তাহলে তুমি মুক্তি চাও? নাগরাজ ধীরে মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু মুক্তির জন্য দরকার একজন নির্ভীক মানুষের সাহায্য। তুমি কি তা করবে? রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কি করতে হবে? সাপটা বলল,
বাড়ির পিছনের পুরনো বটগাছের নিচে একটি লাল পাথর চাপা আছে। সেটাই অভিশাপের মূল। সূর্য ডোবার আগে সেটা ভাঙতে হবে। রাহুল ভাবল, এটা কি ফাঁদ? কিন্তু তার চোখে অদ্ভুত এক কষ্ট দেখল। সে বলল, আমি চেষ্টা করব। ঠিক তখনই ঘরের চারপাশে আরো হিসহিস শব্দ শুরু হলো। অন্ধকার থেকে অসংখ্য ছোট ছোট সাপ বেরিয়ে আসতে লাগল। নাগরাজ চিৎকার করে উঠল, দৌড়াও, ওরা তোমাকে যেতে দেবে না। রাহুল আর এক মুহূর্ত দাঁড়াল না। সে সিঁড়ির দিকে ছুটল। পিছনে শত শত সাপের শব্দ। ফোসফস ফোসফস। সে প্রাণপণে ওপরে উঠে এল। রোদ তখনও তীব্র। সে দৌড়ে বাড়ির পিছনের বটগাছের কাছে গেল। মাটি খুঁড়তে লাগল। হঠাৎ কোদালের আঘাতে শক্ত কিছু লাগল। একটা লাল পাথর। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। ঝড় শুরু হলো। চারদিকে সাপের হিসহিস শব্দ। রাহুল বুঝল, সময় খুব কম। সে একটা বড় পাথর তুলে লাল পাথরটার ওপর আঘাত করল। প্রথম আঘাত, কিছু হলো না। দ্বিতীয় আঘাত, পাথরে ফাটল ধরল। তৃতীয় আঘাত, চূর্ণ। সঙ্গে সঙ্গে চারদিকে এক বিকট চিৎকার উঠল। মাটি কেঁপে উঠল। নাগবাড়ির ভেতর থেকে যেন হাজার মানুষের কান্না শোনা গেল। তারপর সব শান্ত, একেবারে নিস্তব্ধ। রাহুল হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হল। ঠিক তখন তার সামনে এক বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন। সাদা ধুতি, শান্ত মুখ। তিনি মৃদু হেসে বললেন, ধন্যবাদ ছেলে, তুমি আমাকে মুক্তি দিয়েছ। রাহুল বুঝে গেল, এই তিনিই নাগরাজ। সে কিছু বলার আগেই বৃদ্ধের শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে এল শেষ কথা, লোভ মানুষকে সাপ বানায়, মনে রেখো। সেদিনের পর নাগবাড়ি আর ভয়ের জায়গা রইল না। দুপুরে আর কোনো হিসহিস শব্দ শোনা যায় না। গ্রামের মানুষ বলে, অভিশাপ শেষ হয়েছে। কিন্তু আজও কেউ যদি গরম দুপুরে সেই পুরনো বটগাছের নিচে দাঁড়ায়, খুব মন দিয়ে শুনলে নাকি দূর থেকে একটা মৃদু ফোসফোস শব্দ ভেসে আসে, যেন কেউ এখনো পাহারা দিচ্ছে। আর রাহুল, সে আর কখনো কাউকে এই গল্প পুরোটা বলেনি। শুধু মাঝে মাঝে দুপুরের রোদে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে ভাবে, সত্যিই কি সব অভিশাপ শেষ হয়, নাকি কিছু রহস্য চিরকাল মাটির নিচেই লুকিয়ে থাকে। রাহুল সেই ঘটনার পর শহরে ফিরে গেলেও নাগবাড়ির স্মৃতি তার মন থেকে মুছে যায়নি। রাতে ঘুমোতে গেলেই সে সেই লাল চোখওয়ালা সাপ, অন্ধকার সিঁড়ি আর বৃদ্ধ মানুষের শেষ কথাগুলো শুনতে পেত। লোভ মানুষকে সাপ বানায়। প্রথম কয়েকদিন সে ভাবল, হয়তো সবটাই এক দুঃস্বপ্ন ছিল। কিন্তু এক রাতে সে এমন কিছু দেখল, যা তাকে আবার শালবন গ্রামে ফিরতে বাধ্য করল। সেদিন গভীর রাত। হঠাৎ ঘুমের মধ্যে রাহুল দেখল, সে আবার সেই নাগ